গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মোহাম্মদ সাইফের উপন্যাস কালো অধ্যায়। পড়ছি এর চতুর্থ পর্ব। জনাব তাজুল ইসলাম, আমি যখন শিরিন বানুর সাথে কথা বলছি তখন আপনি টিভি স্ক্রিনে আমাকে এবং শিরিন বানুকে দেখতে পাচ্ছেন, শিরিন বানুর কথা শুনতে পাচ্ছেন। শিরিন বানু আমাদেরকে ওনার জীবনের যেসব গল্প বলছেন সেগুলো কি আপনি জানতেন? অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ফিরে এলাম তাজুল ইসলামের কাছে। হ্যাঁ, জানি, আমাকে উত্তর দিলেন তাজুল ইসলাম। আমি শিরিনের জীবনের সব কথা জানি। আমার দিকে তাকা অনুষ্ঠানে এবার তাজুল ইসলামের গল্প বলার পালা। আমরা এখন শুনতে চাই তাজুল ইসলামের কথা, তার বড় হবার কথা। টেলিভিশনের ক্যামেরা এবার তাকালো তাজুল ইসলামের দিকে। ওনাকে আমি বললাম, জনাব তাজুল ইসলাম, আপনি এবার আপনার ছোটবেলার কথা আমাদেরকে বলুন। দেখুন কামাল সাহেব, ক্লিনিক্যাল সাইকোলজিতে একটা কথা আছে, সেটা হলো প্রতিটি পরিবারে এমন একজন সদস্য থাকে যেখান থেকে সব সমস্যার উৎপত্তি হয়। সে হয় পরিবারের সকল সমস্যার উৎস। আমি ছিলাম আমার পরিবারের সেই সদস্য। আমার জন্ম হয়েছিল খুলনা শহরের এক প্রভাবশালী পরিবারে। 1947 সালের দেশ বিভাগের পর আমার দাদা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন। তখন আমার বাবার বয়স ছিল 18-20 বছর। আমার দাদা ছিলেন একজন মধ্যম সাইজের ধনী ব্যক্তি। তিনি তার সমস্ত সম্পত্তি বিনিময় করেন আরেক ধনী হিন্দু ভদ্রলোকের সাথে। সেই সূত্রেই তিনি আসেন খুলনায়। তখন থেকেই আমরা বাংলাদেশে। ব্যবসা ছিল আমাদের পরিবারের চিরন্তন পেশা। আমার দাদা ছিলেন ব্যবসায়ী, তার বাবাও ছিলেন ব্যবসায়ী, ফলে আমার বাবাও হলেন ব্যবসায়ী। বাবা দাদার একমাত্র সন্তান হওয়ায় দাদার মৃত্যুর পর দাদার সমস্ত সম্পত্তি বাবা পেলেন। ব্যবসা করে বাবা সেই সম্পত্তির পরিমাণ আরও বাড়ালেন। আমরা হলাম খুলনা শহরের সেরা ধনীদের একজন। আমার বাবা ছিলেন একজন পাকা ব্যবসায়ী। বাবা বলতেন, ব্যবসা মানে শুধু কারবার না, ব্যবসা হচ্ছে এক ধরনের দৃষ্টিভঙ্গি, দ্য বেস্ট ওয়ে টু লিভ লাইফ। কথাটার মানে কি তাজুল ইসলাম? কথাটার মানে হলো আমার বাবার জীবনের সকল সিদ্ধান্তই ছিল ব্যবসায়িক সিদ্ধান্ত। যেমন আমার বাবা আমার মাকে বিয়ে করেছিলেন ভালোবাসার কারণে নয়। বাবা বিয়ে করেছিলেন কারণ আমার মা ছিলেন ধনীর দুলালি। বাবা মার বিয়ের পর মার সম্পত্তিও যুক্ত হয় বাবার সম্পত্তির সাথে। বাবা তখন আরও ধনী হয়ে ওঠেন। আপনার বাবার সম্পত্তির লোভে আপনার মাকে বিয়ে করেছিলেন? হ্যাঁ, কিন্তু তাতে কি কোনো দোষ আছে কামাল সাহেব? মানুষ তো কোনো না কোনো লোভে পড়েই বিয়ে করে। কেউ রূপের লোভে বিয়ে করে, কেউ গুণের লোভে বিয়ে করে, কেউ আবার শরীরের লোভে বিয়ে করে। আমার বাবা বিয়ে করেছিলেন সম্পত্তির লোভে। এটা নিয়ে বাবা মা কারো মনেই কোনো আক্ষেপ ছিল না। আমার বাবা মা ছিলেন সুখী দম্পতি। তারপর তারপর জন্ম হলো আমাদের দুই ভাইয়ের। আমরা ছিলাম যমজ, যাকে বলে আইডেন্টিক্যাল টুইন। আমি যখন খুব ছোট তখন পুরো খুলনা শহরে মাত্র 4টা প্রাইভেট গাড়ি ছিল। তার মধ্যে 2টো গাড়ি ছিল আমাদের। ছোটবেলায় আমরা যা চাইতাম বাবা মা আমাদের তাই কিনে দিতেন। অভাব কি জিনিস সেটা আমরা কোনোদিন জানতে পারিনি। দারিদ্রতাকে আমি চিনেছি অনেক পর, সেটাও অন্য মানুষকে দেখে। এখনো পর্যন্ত আমার ঘরে কেবল একটা জিনিসই প্রবেশ করতে পারিনি, সেটা হচ্ছে দারিদ্রতা। অন্য 8-10টা বাবা মার মতো আমার বাবা মাও স্বপ্ন দেখতেন তাদের 2 ছেলে লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে, তাদের মুখ উজ্জ্বল করবে। ফলে আমার বাবা মা আমাদের 2 ভাইকে লেখাপড়া শেখানোর সকল সুবন্দোবস্ত করলেন। ভালো স্কুল, প্রাইভেট টিচার সব পেলাম আমরা। আমার ভাই সেই সুবন্দোবস্তের সকল সুবিধা 2 হাতে গ্রহণ করল। ছোটবেলা থেকেই সে সকল পরীক্ষায় ফার্স্ট হতে লাগলো। আর আমি ছিলাম ঠিক তার উল্টো। আমাদের ড্রাইভার যখন আমাদের 2 ভাইকে স্কুলে নামিয়ে দিত, তখন আমার ভাই যেত ক্লাসে আর আমি যেতাম মহল্লার খেলার মাঠে। সারাদিন বস্তির ছেলেদের সাথে খেলা করতাম।
বাড়ি ফেরার সময় হলে আমি আবার আমার ভাইয়ের সাথে গাড়িতে উঠতাম। আমি তখন জানতামও না আমি কোন ক্লাসে পড়ি। কেউ যদি জিজ্ঞাসা করত, তাজুল তুমি কোন ক্লাসে পড়ো, তাহলে আমি উত্তর দিতাম, আমি আর ফয়জুল একই ক্লাসে পড়ি। ফয়জুল আমার ভাইয়ের নাম। আমার মনে আছে ক্লাস 3 কি 4-এ থাকতে আমি একদিন কি কারণে যেন ক্লাসে গিয়েছিলাম। আমাকে ক্লাসে দেখে নাসির স্যার খুব অবাক হলেন। আমার কপালে গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, ব্যাপার কি রে তাজুল, তুই ক্লাসে? তো শরীর টরীর খারাপ করেনি তো? আমি মাথা নিচু করে ক্লাসে বসে রইলাম। কিছুক্ষণ পর নাসির স্যার আমাকে আবার জ্বালাতন শুরু করলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, তাজুল বলতো 3 × 8 কত হয়? আমি সাথে সাথে উত্তর দিলাম 52। স্যার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন, মুখে কিছুই বললেন না। আমি নীরবতা ভাঙতে স্যারকে জিজ্ঞাসা করলাম, আমার উত্তর কি ভুল হয়েছে স্যার? তোর উত্তরও ভুল হয়নি তাজুল। নাসির স্যার উত্তর দিলেন, তুই যদি বলতিস 3 × 8 = 25, তাহলেও আমি বলতে পারতাম তুই ভুল বলেছিস। কিন্তু তুই বলেছিস 3 × 8 = 52। তুই ভুলের লিমিটও ক্রস করেছিস তাজুল। আমার যতদূর মনে পড়ে সেটাই ছিল আমার সর্বশেষ ক্লাস। এরপর আর কোনোদিন ক্লাসে ঢুকিনি। ছোটবেলা থেকেই আমার অপমান বোধটা ছিল খুব টনটনে। তা আপনার বাবা মা আপনাকে কিছু বলতেন না? আমি জিজ্ঞাসা করলাম তাজুল ইসলামকে। বলতেন না মানে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কামাল সাহেব, ছোটবেলা আমি একদিনে যত মার খেয়েছি আপনি সারা জীবনেও তত মার খাননি। আমি যাতে স্কুল পালাতে না পারি সেজন্য বাবা 2জন পাহারাদারও নিযুক্ত করেছিলেন। তাদের একমাত্র কাজ ছিল আমাকে পাহারা দেওয়া। তারপরও আপনি স্কুল পালাতেন? কামাল সাহেব, ইবলিশকে স্বয়ং আল্লাহ ঠিক করতে পারেননি, আর আমার বাবা মা তো মানুষ, তিনি আমাকে ঠিক করবেন কিভাবে? তাজু সাহেব, আপনি বলেছেন আপনি জীবনে কোনোদিন দারিদ্রতা দেখেননি, কিন্তু আমি জানি আপনার বাবা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তখন আপনার বয়স ছিল 17 বছর। এরপর আপনি আর কোনোদিন বাড়ি ফিরে যাননি। তা তখনও কি আপনি দারিদ্রতার দেখা পাননি? না, পাইনি, উত্তর দিলেন তাজুল ইসলাম। ওই বয়সে বাড়ি থেকে পালিয়েও আমি কোনো অসুবিধায় পড়িনি। তখনও আমি রাজার হালেই ছিলাম। নতুন হোন্ডা মোটরসাইকেল চালিয়ে যশোর শহরে রাজত্ব করতাম। তখন মোটরসাইকেল ছিল সাধারণ মানুষের স্বপ্নের জিনিস। আমি যখন আমার লাল হোন্ডাটা রাস্তায় দাঁড় করাতাম, তখন মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আমার মোটরসাইকেল দেখত। 18 বছর বয়সে আমি 10,000 টাকা দিয়ে জাল ম্যাট্রিক পাশের সার্টিফিকেট কিনেছিলাম। 1974 সালে 10,000 টাকা মানে কত টাকা সেটা নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন কামাল সাহেব। 18 বছর বয়সে আপনি এত টাকা কোথায় পেয়েছিলেন জনাব তাজুল ইসলাম? কামাল সাহেব, আপনি কি ইটালিয়ান দার্শনিক নিকোল ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স বইটা পড়েছেন? না, ম্যাকিয়াভেলি বলেছেন, এ প্রিন্স বেটার টু বি ফেয়ার্ড দেন লাভড। অর্থাৎ একজন রাষ্ট্রনায়ককে সবাই ভালোবাসবে এটা জরুরি না, জরুরি হচ্ছে তাকে সবাই ভয় পাবে। আমি ম্যাকিয়াভেলি পড়ার আগেই তার অনুসারী হয়েছিলাম। ম্যাকিয়াভেলির দর্শন আমি বই পড়ে শিখিনি, সে দর্শন আমি জীবনের রাস্তা থেকে শিখেছিলাম। ম্যাকিয়াভেলি ছিলেন শয়তানের পূজারী। তিনি মানুষকে দেখতেন একজন দস্যু হিসেবে। পেশায় তিনি ছিলেন একজন ডিপ্লোম্যাটিক। তিনি বিশ্বাস করতেন সততার চেয়ে দস্যুবৃত্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকা বেশি সহজ। ম্যাকিয়াভেলি ছিলেন একজন বিতর্কিত দার্শনিক। তার দর্শনকে কেউ প্রকাশ্যে সমর্থন না করলেও গোপনে অনেকেই তার দর্শনকে অনুসরণ করতেন, এখনও করেন। ম্যাকিয়াভেলির সার কথা হচ্ছে, মানুষ মাত্রই স্বার্থপর। মানুষ তার জীবনে যা কিছু করে তা সে নিজের স্বার্থের জন্যই করে। জানেন কামাল সাহেব, জীবনের শেষ পর্যায়ে এসে আমি ম্যাকিয়াভেলি পড়েছি, আর পড়েই আমার মনে হয়েছে আমি সারা জীবন তাই করেছি যা ম্যাকিয়াভেলি করতে বলেছেন। আমি সারা জীবন দস্যুবৃত্তি করেছি,
আর পুরস্কার হিসেবে পেয়েছি এক প্রাচুর্যময় প্রভাবশালী জীবন। আমি অসৎ ছিলাম বলেই কোনোদিন দারিদ্রতার দেখা পাইনি। দারিদ্রতা সবসময় সৎ মানুষের ঘরে থাকতে পছন্দ করে। কিন্তু শিরিন বানুর বাবা তো ছিলেন একজন অসৎ মানুষ, তাহলে তিনি কেন দরিদ্র ছিলেন? কারণ শিরিনের বাবা ছিল অদক্ষ অসৎ। অসৎ হবার ব্যাকরণটা তার জানা ছিল না। তাহলে কি তাজুল ইসলাম চোরের 10 দিন গৃহস্থের 1 দিন এই প্রবচনটি মিথ্যা? এই পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম তাজুল ইসলামকে, না, মিথ্যা না। কিন্তু কামাল সাহেব, আপনি কি কোনোদিন কথাটার লাভ ক্ষতির পরিমাণ হিসাব করে দেখেছেন? কস্ট অ্যান্ড বেনিফিট অ্যানালিসিস করেছেন? চুরি যদি বড় হয় তবে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিনেও চোরেরই লাভ। 10 দিনে অনেক কিছু চুরি করা যায়, 1 দিন ধরা পড়লেও তেমন ক্ষতি নেই। এই কারণে চুরি সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে এবং শেষ পর্যন্ত চলবে। তাছাড়া চোর যদি দক্ষ হয় তবে চোরের 20 দিনেও গৃহস্থের 1 দিন আসে না। তাই তো চোরের পক্ষেও প্রবচন আছে, যেখানে বলা হয় চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তাজু সাহেব, এবার আপনার জাল সার্টিফিকেট প্রসঙ্গে আসি। আপনি জাল সার্টিফিকেট কিভাবে জোগাড় করেছিলেন? আপনি টাকাই বা পেয়েছিলেন কোথায়? টাকা এক অদ্ভুত সম্পত্তি কামাল সাহেব। টাকার উপর লেখাই থাকে, সে যার হাতে থাকবে সে তার সম্পত্তি। আপনি যদি 1 বিঘা জমির মালিক হতে চান তাহলে আপনার দলিল লাগবে। তবে আপনি যদি 1 কোটি টাকার মালিক হন তাহলে আপনার কোনো দলিলের প্রয়োজন নেই। জানেন তো, পৃথিবীতে কালো টাকা রাখার জন্যও অনেক সাদা জায়গা আছে, এমনকি ব্যাংকও আছে। আমার বাবা আমাকে যেদিন বাড়ি থেকে বের করে দিলেন সেদিনই আমি খুঁজে নিয়েছিলাম আমার নতুন আশ্রয়। সেই দিনটার কথা আমার স্পষ্ট মনে আছে। সেদিন ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট বের হলো। আমার ভাই ফয়জুল প্রথম বিভাগ পেয়ে ইন্টারমিডিয়েট পাশ করল। সে বছর খুলনা শহর থেকে মাত্র 8 জন প্রথম বিভাগ পেয়েছিল। ফয়জুল তাদের মধ্যে একজন। তখন প্রথম বিভাগ ছিল অনেক দামি পণ্য। কেউ প্রথম বিভাগ নিয়ে পাশ করলে আশপাশের লোকজন তাকে দেখতে আসত। ফয়জুলের প্রথম বিভাগ পাওয়াটাই আমার জন্য কাল হলো। ফয়জুলের প্রথম বিভাগ আমাকে ঘর ছাড়া করেছিল। ফয়জুলের রেজাল্ট জানার পর বাবা আমাকে ডাকলেন, ভারী গলায় বললেন, ফয়জুল ফার্স্ট ডিভিশন পেয়েছে। জানি, মাথা নিচু করে উত্তর দিলাম আমি। জানি? জানি মানে কি? বাবা মহা খেপা খেপলেন আমার উপর। আমাকে তিনি, ইডিয়েট, তোর ইচ্ছা করে না আমিও ফয়জুলের মতো রেজাল্ট করি, আমিও মানুষ হই, আমিও বংশের মর্যাদা রক্ষা করি? না। মাত্র একটা শব্দ দিয়ে আমি বাবার সব প্রশ্নের উত্তর দিলাম। বাবা আমার অনেক বেয়াদবি সহ্য করেছেন, কিন্তু এবারের বেয়াদবিটা বাবা সহ্য করলেন না। তার মুখের ওপর ক্লিয়ার না বলায় বাবার ধৈর্যের সকল বাঁধ ভেঙে গেল এক মুহূর্তে। তিনিও ঠান্ডা মাথায় ক্লিয়ার উচ্চারণে আমাকে বললেন, বের হ, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। আমি তোর মুখ দেখতে চাই না। যদি কোনোদিন ম্যাট্রিক পাশ করতে পারিস তাহলে বাড়ি ঢুকবি, অন্যথায় রাস্তায় পড়ে মরবি। আমি হয় তোর মরা মুখ দেখব অথবা ম্যাট্রিক পাশ করা মুখ দেখব। আমি সেই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমার পরনে ছিল একটা কালো প্যান্ট আর একটা সাদা হাফহাতা শার্ট। আমি সেই পোশাকেই বাড়ি ছাড়লাম, যাকে বলে এক কাপড়ে ঘর ছাড়া। বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলাম? ভালো প্রশ্ন করেছেন কামাল সাহেব। বুঝলেন কামাল সাহেব, তখন আমি জানতাম একজন মানুষ রাজবংশে জন্মালেই রাজা হয় না। রাজা হতে তার দরকার হয় কিছু বিশ্বস্ত মানুষের, যারা তাকে রাজা বানাতে পারে, তার চালিকা শক্তি হিসাবে কাজ করতে পারে। এদেরকে আমি বলি কিং মেকার। এই কিং মেকারেরা নিজে রাজা হতে পারে না, কিন্তু অন্যকে রাজা বানাতে পারে। যেমন রাজা চন্দ্রগুপ্তের কিং মেকার ছিলেন গুরু চাণক্য, অনেকে যাকে কৌটিল্য নামেও ডাকেন। গুরু চাণক্য কে ছিলেন জানেন তো কামাল সাহেব?
তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম পলিটিক্যাল ফিলোসফার। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত দর্শন অর্থশাস্ত্র, যেটি নাকি এখনও ব্যাপক জনপ্রিয় ও সমাদৃত। তিনি রাজ্য পরিচালনার নিয়ম নামেও অনেক পলিটিক্যাল থিওরি দিয়েছেন, যেগুলো এখনও কার্যকরী। গুরু চাণক্যের অনেক প্রবচন আমরা এখনও কথায় কথায় উচ্চারণ করি। তার মধ্যে একটা হলো, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। রাজা চন্দ্রগুপ্ত ছিলেন মৌর্য বংশের সবচেয়ে সফল রাজা, আর তার এই সফলতার পিছনে ছিল গুরু চাণক্যের হাত। গুরু চাণক্য কেন চন্দ্রগুপ্তকে রাজা বানিয়েছিলেন জানেন কামাল সাহেব? না, জানি না। গুরু চাণক্য চন্দ্রগুপ্তকে রাজা বানিয়ে প্রতিশোধ নিয়েছিলেন। সেটা কিভাবে? একবার গুরু চাণক্য গিয়েছিলেন তৎকালীন রাজার দরবারে। সেই রাজা তখন এক ভোজসভার আয়োজন করেছিল। ভোজসভায় আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের সকল ঋষিদের। তো গুরু চাণক্য গেলেন সেই ভোজসভায়, কিন্তু রাজা চাণক্যকে ঢুকতে দিল না তার ভোজসভায়, কারণ গুরু চাণক্য দেখতে ছিলেন ভয়ঙ্কর রকমের কুৎসিত। এত কুৎসিত যে তাকে দেখলেই সবার ঘৃণা করত। চেহারা খারাপ হবার কারণে রাজা ঘাড় ধাক্কা দিয়ে চাণক্যকে বের করে দিল দরবার থেকে। চাণক্য তখন চ্যালেঞ্জ দিলেন রাজাকে, বললেন, একদিন আমি এই অপমানের প্রতিশোধ নেব। আমি তোর কাছ থেকে তোর রাজ্য কেড়ে নেব, তোর সিংহাসনে আমি অন্য কাউকে বসাবো। আরে যা, পিঁপড়ার কামড়ে মাছি মরে, হাতি মরে না। এই বলে রাজা আবার ধাক্কা দিল চাণক্যকে। গুরু চাণক্য কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন রাজদরবার থেকে। ঘরে ফেরার পথে তিনি পেলেন বালক চন্দ্রগুপ্তের দেখা। চাণক্য সেই বালককে নিয়ে গেলেন তার গুরুকুলে। শুরু হলো চন্দ্রগুপ্তের শিক্ষা। দীর্ঘ 20 বছর ধরে চন্দ্রগুপ্তকে দীক্ষা দিলেন গুরু চাণক্য। তাকে শেখানো হলো যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা, রাজনীতি, অর্থনীতি। বালক চন্দ্রগুপ্ত যখন যুবক হলেন তখন তিনি গঠন করলেন এক সেনাদল। এই কাজে তিনি সাহায্য নিলেন অন্য অঞ্চলের কিছু বিদ্রোহী রাজাদের। বিদ্রোহীদের সাহায্যে এবং গুরু চাণক্যের পরামর্শে চন্দ্রগুপ্ত একদিন রাজধানী আক্রমণ করলেন। পরাজিত করলেন সেই অহংকারী রাজাকে। প্রতিষ্ঠিত হল মৌর্য সাম্রাজ্য। কথিত আছে, গুরু চাণক্য একবার বুঝতে পেরেছিলেন যে কিছুদিনের মধ্যেই রাজা চন্দ্রগুপ্তকে হত্যার চেষ্টা করা হবে। তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হবে। গুরু চাণক্য তখন অদ্ভুত এক কাজ করলেন। তিনি প্রতিদিন রাজা চন্দ্রগুপ্তের খাবারে খুব সামান্য পরিমাণ বিষ মিশিয়ে তাকে খেতে দিতে শুরু করলেন, যাতে রাজার শরীর বিষ গ্রহণে ধীরে ধীরে অভ্যস্ত হয়, রাজার শরীর বিষপ্রুফ হয়। এভাবে কিছুদিন চলার পর গুরু চাণক্যের ধারণা ঠিক প্রমাণিত হল। রাজা চন্দ্রগুপ্তের খাবারে বিষ মেশালো প্রাসাদের ষড়যন্ত্রকারীরা। সেই খাবার পরিবেশন করা হলো রাজার সামনে। চন্দ্রগুপ্ত খাবারের পুরোটাই খেলেন, কিন্তু তার কিছুই হল না। ততদিনে তার শরীর শিখে ফেলেছে কিভাবে বিষ হজম করতে হয়। বুঝলেন তো কামাল সাহেব, এই হচ্ছে কিং মেকার, যে শুধু রাজাকে রাজাই বানায় না, তাকে রক্ষাও করে। বাড়ি থেকে বের হয়েই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একদিন রাজা হব। তাই আমার দরকার ছিল একজন কিং মেকারের। সেই কিং মেকারের খোঁজে আমি গিয়েছিলাম যশোর শহরে। খুলনা ছেড়ে আমি গিয়েছিলাম যশোরে। খুলনা থেকে যশোরের দূরত্ব খুব বেশি না, কিন্তু আমি যেই সময়ের কথা বলছি তখন খুলনা ছেড়ে যশোরে যাওয়া মানে ছিল অনেক দূরে যাওয়া। আমি যশোরে গিয়ে খুঁজে পেয়েছিলাম এক কিং মেকারকে। তখন সবাই জানত যশোর শহরের কিং মেকার কে। কার সাহায্য ছাড়া যশোর অঞ্চল থেকে কেউ মন্ত্রী মিনিস্টার হতে পারে না। আমিও জানতাম তার কথা। সে ছিল শহরের বেতাজ বাদশাহ। সে তার জীবনে এত বেশি সন্ত্রাস করেছিল যে তাকে কেউ সন্ত্রাসী বলে ডাকতে সাহস পেত না, ডাকত জনাব বলে। তার নাম কি ছিল? আমি জিজ্ঞাসা করলাম তাজুল ইসলামকে। তার আসল নাম আমি বলবো না, তবে গল্পের প্রয়োজনে আমি তার নাম দিলাম মিস্টার এক্স।
জনাব তাজুল ইসলাম, আমি জানি আপনি একজন সাহসী মানুষ। সাহসের অভাব আপনার কোনো কালেই ছিল না। তবুও আপনি যশোর শহরের সেই কিংমেকারের নাম নিচ্ছেন না। তাকে মিস্টার এক্স বলছেন কেন? কারণ মৃত মানুষের নাম নেবার সাহস আমার নেই। আমি জীবিত মানুষের নাম খারাপ করতে পারি, মৃত মানুষের নাম খারাপ করতে পারি না। মিস্টার এক্স এখন মৃত। তো মিস্টার এক্স কি আপনাকে সহজেই আশ্রয় দিয়েছিলেন? না, প্রথমে মিস্টার এক্স আমাকে আশ্রয় দিতে চায়নি। আমি নিজের আশ্রয় নিজেই অর্জন করে নিয়েছিলাম। কিভাবে? ম্যাকিয়াভেলি কামাল সাহেব, ম্যাকিয়াভেলি। আমি ম্যাকিয়াভেলির পদ্ধতিতে নিজের জায়গা নিজেই তৈরি করেছিলাম। ম্যাকিয়াভেলি বলেছেন, একজন মানুষ তোমাকে তখনই আশ্রয় দিবে যখন তোমাকে আশ্রয় দিলে তার লাভ হবে। আমি মিস্টার এক্সের সাথে সেই ফর্মুলাই ব্যবহার করেছিলাম। আগেই বলেছি, মিস্টার এক্স তখন ছিল যশোরের বেতাজ বাদশাহ। তার সাথে দেখা করাও ছিল ভাগ্যের ব্যাপার। আমি অনেক দিন চেষ্টা করার পর তার বাসায় ঢোকার সুযোগ পেয়েছিলাম। মিস্টার এক্সকে বলেছিলাম, ভাই, আমি একা আপনার সাথে কিছু কথা বলতে চাই। তুই তো একটা বাচ্চা ছেলে, তোর সাথে আবার কিসের কথা? সঙ্গীদের দিকে তাকিয়ে মিস্টার এক্স প্রথম কথা বলল আমার সাথে। সে আমার দিকে তাকানোরও প্রয়োজন বোধ করল না। আমার সাথে কথা বললে আপনার লাভই হবে ভাই, অনেক লাভ হবে, বললাম আমি। আমার লাভ? তোর সাথে কথা বললে আমার লাভ হবে? হা হা হা। মিস্টার এক্স এবার আমার দিকে তাকালো। তুই তো একটা বাচ্চা ছেলে, মুখ টিপলে দুধ বের হবে, তুই আমার কি লাভ করাবি? টিপে দেখেন ভাই, দুধ বের করতে পারেন কিনা। পারলে আপনাকে আমি 1000 টাকা পুরস্কার দেব। মিস্টার এক্স চমকে উঠল আমার কথা শুনে। তোর সাহস তো কম না, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? জি ভাই, আমার সাহস অনেক। বল তোর কি কথা, বলল মিস্টার এক্স। ওই ঘরে চলেন ভাই, আমি আপনার সাথে একা কথা বলতে চাই, সবার সামনে না। মিস্টার এক্স আমাকে পাশের ঘরে নিয়ে গেল। বল, তুই আমার কি লাভ করাবি? লাভ তো অনেক ভাই, কিন্তু আপনি কি সেসব কথা বুঝবেন? আপনি তো একজন অশিক্ষিত মানুষ। আমার কথায় যেন মুখে থাপ্পড় পড়ল মিস্টার এক্সে। সে নিজেকে অনেক কষ্টে সামলালো। তারপর আমাকে ঠান্ডা গলায় বলল, আমি যে অশিক্ষিত সেটা তোকে কে বলেছে? এ কথা সবাই জানে ভাই, কিন্তু কেউ সাহস করে বলে না। তোর কথা ঠিক, বলল মিস্টার এক্স। আমি লিখতে পারি, পড়তেও পারি। মানুষ জানে আমি স্বল্প শিক্ষিত, অশিক্ষিত না। তাছাড়া আমি 3 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, আমি ম্যাট্রিক ফেল। ভাই, আপনি কি ফেল সেটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনি কি পাস। ওকে ওকে, বলল মিস্টার এক্স। এখন বল, তুই কি চাস? আপনাকে গ্র্যাজুয়েট করতে চাই ভাই, আপনাকে শিক্ষিত বানাতে চাই। কিভাবে? জাল সার্টিফিকেট দিয়ে। আমি আপনার জন্য জাল সার্টিফিকেট নিয়ে আসব, আপনি সেগুলো বাধাই করে বসার ঘরে ঝুলিয়ে রাখবেন। এতে আমার লাভ? দেখেন ভাই, আপনি আজ পর্যন্ত অনেক মানুষকে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, কিন্তু আপনি নিজে বাস করছেন অন্ধকারে। এমপি হবার ক্ষমতা আপনার আছে, শুধু নেই সার্টিফিকেট। এই কারণে আপনি কোনোদিন নিজে এমপি হবার স্বপ্ন দেখতেও সাহস করেন না, সব সময় পর্দার আড়ালে থাকেন। জাল সার্টিফিকেট নিলেই আমি এমপি হয়ে যাব তার কোনো গ্যারান্টি নেই ভাই। তবে জাল সার্টিফিকেট আপনার ঘরের দেয়ালে ঝুলানো থাকবে। সেগুলো দেখতে দেখতে আপনি একসময় নিজেই বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি ডিগ্রি পাস। আপনার ফলস কনফিডেন্স জন্মাবে। বছরখানেক পর সেই ফলস কনফিডেন্স বদলে যাবে রিয়েল কনফিডেন্সে। জানেন তো ভাই, একটা মিথ্যা 100 বার বললে সেটা সত্যি হয়ে যায়। তাছাড়া আপনার দেয়ালে সার্টিফিকেট দেখে অন্য সবাই বিশ্বাস করবে আপনি অশিক্ষিত না। আপনার একমাত্র দুর্বলতাটা আর থাকবে না। আপনি এমপি না হতে পারলেও আপনার বার্গেইন পাওয়ার বাড়বে। আপনি বুক ফুলিয়ে মন্ত্রীদের ধমক দিতে পারবেন, আপনার কাজ আদায় করে নিতে পারবেন। তা এখন আমাকে কি করতে হবে? বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর প্রশ্নটা করল মিস্টার এক্স। বুঝেন কামাল সাহেব, মার্কেটিং মানে শুধু জিনিস বিক্রি করা না। মার্কেটিং মানে টু ক্রিয়েট কাস্টমার্স নিড, মানে মানুষের নতুন প্রয়োজন তৈরি করা।
কোনো পণ্যকে আপনি এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন যেন মনে হবে সেই জিনিস ছাড়া তার জীবন একেবারেই অচল, অথচ বাস্তবে সেই জিনিসের কোনো প্রয়োজন তার জীবনে নেই। এরই নাম মার্কেটিং। আমি মিস্টার এক্সকে জাল সার্টিফিকেটের কথা বলে তাকে শিক্ষিত হবার স্বপ্ন দেখালাম। শিক্ষার প্রয়োজনটা তাকে বোঝালাম, যে প্রয়োজনের কথা আগে তার মাথায় আসেনি। কিন্তু আপনি তো অপ্রয়োজনীয় প্রয়োজন সৃষ্টি করলেন। জাল সার্টিফিকেট ছাড়া মিস্টার এক্সের দিব্যি চলছিল। কামাল সাহেব, আমাদের বেশিরভাগ প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। যেমন ধরেন ফেসবুক। ফেসবুক পৃথিবীতে না থাকলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, নাকি পৃথিবীতে আকাশ ভেঙে পড়বে? ফেসবুক আসার আগে মানুষ কি বাঁচেনি? মানুষ কি তখন চাঁদে যায়নি? কিন্তু তাই বলে আপনি কি এখন ফেসবুক বন্ধ করতে পারবেন? এখন ফেসবুক মানুষের অতি দরকারি একটা জায়গা। যাই হোক, আপনার গল্পটা বলুন। বললাম তাজুল ইসলামকে। মিস্টার এক্স যখন আমাকে জিজ্ঞাসা করল, তো এখন আমাকে কি করতে হবে, তখন আমি তাকে বললাম, আমাকে 20,000 টাকা দিতে হবে। আপনি আমাকে টাকা দিবেন আর আমি আপনাকে ফ্রেমে বাঁধানো সার্টিফিকেট দেব। 20,000 টাকা? হাসলেন মিস্টার এক্স। 20,000 টাকা কত টাকা তুই জানিস? জানি ভাই, 20,000 টাকা অনেক টাকা, তবে আপনার কাছে না। বুঝলাম। তাই বলে আমি খামাখা তোকে 20,000 টাকা কেন দিব? খামাখা না ভাই, বিনিময়ে আপনি সার্টিফিকেট পাবেন, যোগ্যতার অফিসিয়াল রিকগনিশন পাবেন। তোর কি ধারণা তাজুল, যশোর শহরে কে জাল সার্টিফিকেট বানায় তা আমি জানি না? ততক্ষণে মিস্টার এক্স আমার নাম জেনে গিয়েছে। আমি আমার হাতের তালুর মতো চিনি যশোর শহরকে, বলল মিস্টার এক্স। যশোরের প্রতি ইঞ্চি জায়গা খবর আছে আমার কাছে। আমি যদি এখন বাবুকে ডেকে বলি আমার সার্টিফিকেট লাগবে, তাহলে সে কালিয়ে আমাকে সার্টিফিকেট দিয়ে যাবে, সেটাও ফ্রি, বিনা পয়সায়। কোন বাবু? আমি জিজ্ঞাসা করলাম মিস্টার এক্সকে। আরে ওই যে ডিলাক্স গ্যারেজের সাইকেল মেকানিক বাবু, ওই তো জাল সার্টিফিকেট বানায়, সবাই ওরে ডাকে সোরা বাবু। আমি জোরে একটা নিঃশ্বাস নিলাম। অতি প্রয়োজনীয় একটা ইনফরমেশন পেলাম মিস্টার এক্সের কাছ থেকে। তখনও পর্যন্ত আমি জানতাম না জাল সার্টিফিকেট বানাতে গেলে কার কাছে যেতে হয়। আমি এক মুহূর্তে ইনফরমেশনটা হজম করে দ্বিতীয় মুহূর্তে মিস্টার এক্সকে বিভ্রান্ত করলাম। তাকে বললাম, সেটা আপনি করতে পারবেন না ভাই। কেন? মাত্র 20,000 টাকার জন্য আপনি নিশ্চয়ই সোরাবাবুর মতো একটা মানুষের কাছে ছোট হবেন না। আপনি তার কাছে জাল সার্টিফিকেট চাইলে সে জনে জনে রিউমার ছড়াবে, ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা গল্প বানাবে, বলবে আপনাকে সে জাল সার্টিফিকেট দিয়েছে। আপনি নিশ্চয়ই সেটা চান না। তাহলে এখন কি করব? মিস্টার এক্সের এই প্রশ্নটা শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতক্ষণে আমি তাকে পটাতে পেরেছি। সে আমার বুদ্ধির কাছে পরাজিত হতে শুরু করেছে। এখন আমি তাকে যা করতে বলবো সে তাই করবে। ভাই, আপনি এমন কাউকে দিয়ে কাজটা করাবেন যে আপনার হাতে কোনো ময়লা লাগবে না। পৃথিবীর মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীও টের পাবে না আপনি জাল সার্টিফিকেট কিনেছেন। প্রয়োজনে 20,000 টাকা খরচ হলে হোক, আর সেই কাজটা একমাত্র আমিই করতে পারি। আপনি আমাকে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন। ক্ষমতা এক বিস্ময়কর বস্তু। তাকে চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। ক্ষমতা হলো বাতাসের মতো। বাতাস যেমন এক মুহূর্তে বাতাস থেকে টর্নেডো হতে পারে, তেমনি ক্ষমতাও এক মুহূর্তে একজন মানুষকে সাধু থেকে দস্যু বানাতে পারে। কথায় আছে, তুমি যদি কোনো মানুষের আসল চেহারা দেখতে চাও তাহলে তাকে কিছু ক্ষমতা দাও। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ক্ষমতাবান হতে চায় না, আর এমন কোনো ক্ষমতাবান মানুষ নেই যে তার ক্ষমতা প্রদর্শন করতে চায় না। একজন মন্ত্রী ক্ষমতা দেখায় জনতার ওপর, আর একজন দিনমজুর ক্ষমতা দেখায় তার স্ত্রীর ওপর। কিন্তু ক্ষমতার ধর্ম হচ্ছে সে এক জায়গায় বেশি দিন থাকে না। ক্ষমতা সবসময় এক হাত থেকে অন্য হাতে যেতে চায়। ক্ষমতা অর্জন করা যত কঠিন, তার চেয়েও কঠিন ক্ষমতাকে ধরে রাখা। ক্ষমতার এই হাতবদল অনেকটা দাবার চালের মতো। ক্ষমতার খেলা খেলতে হয় অতি সতর্কতার সাথে। এই খেলার কিছু নিয়ম কখনো ভঙ্গ করতে হয় না। ক্ষমতার খেলার তেমনই একটা নিয়ম হচ্ছে,
একজন ক্ষমতাবান মানুষের হাত সব সময় পরিষ্কার থাকতে হবে। সে ক্ষমতায় টিকে থাকতে অনেক নোংরা কাজ করবে, কিন্তু কাজগুলো সে এমনভাবে করবে যেন তার হাতে কোনো দাগ না লাগে। ক্ষমতার খেলায় সুনাম একটি অতি দরকারি জিনিস। এখানে সততার দরকার নেই, তবে সুনামের দরকার আছে। এই কারণে ক্ষমতার খেলার একজন দক্ষ খেলোয়াড় কখনোই নিজের হাতে কোনো নোংরা কাজ করে না। নোংরা কাজগুলো সে অন্যকে দিয়ে করায়। মিস্টার এক্স ক্ষমতার খেলার এই নিয়মটা জানত, তাই শেষ পর্যন্ত সে আমাকে 20,000 টাকার নগদ দিল, 10,000 টাকার দুটো বান্ডিল। টাকাগুলো আমার হাতে দিয়ে মিস্টার এক্স বলল, দেখ তাজুল, তুই ভালো পরিবারের সন্তান। আমি তোর সব খোঁজ খবর নিয়েছি। তোর বাবাকে চেনে না এমন মানুষ খুলনা অঞ্চলে একজনও নেই, অথচ তুই রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নেমেছিস। কেন নেমেছিস তা আমি জানি না। সব কথা আপনার জানার দরকার নেই ভাই। মিস্টার এক্সকে থামিয়ে দিয়ে আমি বললাম, আমি একজন আদম সন্তান ভাই। আমার পূর্বপুরুষ বাবা আদম গন্ধম ফল খেয়েছেন, আল্লাহর আইন অমান্য করেছেন, স্বর্গ ত্যাগ করেছেন। কাজেই আমার গৃহত্যাগ কোনো বড় বিষয় না। সুখে থাকতে হয় ভূতে কিলাবে, নতুবা শয়তানি কিলাবে, এটা মানুষের ভাগ্য লিখন। এবার আমাকে থামিয়ে দিয়ে মিস্টার এক্স কথা বলল, তোকে নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই, আবার তোকে এই রাস্তা থেকে ফেরাবো সেই অধিকারও আমার নেই। তাই আমি তোর জীবন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে একটা কথা এখানে না বললেই নয় তাজুল। কথাটা খুব মন দিয়ে শুনবি এবং সবসময় মনে রাখবি। কথাটা হলো, আমার ক্ষমতা তোর ধারণার চেয়েও বেশি। তুই যদি আমার 20,000 টাকা মেরে দেবার প্ল্যান করে থাকিস, তাহলে তোকে শাস্তি পেতে হবে, আমার হাত থেকে বাঁচতে পারবি না। আপনি চিন্তা করবেন না ভাই। বললাম, আমি আপনার টাকা মারব না। আমার ক্ষুধা অনেক, মাত্র 20,000 টাকায় আমার ক্ষুধা মিটবে না। মিস্টার এক্সের কাছ থেকে টাকা নিয়ে আমি গেলাম চোরাবাবুর কাছে। সে তখন ডিলাক্স গ্যারেজে কাজ করত। যশোরের বিখ্যাত সাইকেল মেকানিক সে। সেই ডিলাক্স গ্যারেজেই আমি প্রথম দেখি শিরিন বানুকে। তার বয়স তখন ছিল 9-10 বছর। শিরিন তার বাবার জন্য সেদিন টিফিন ক্যারিয়ারে করে ভাত নিয়ে এসেছিল। যাই হোক, আগে সার্টিফিকেটের গল্পটা শেষ করি। আমি বাবুকে খুব নরম গলায় বললাম, বাবু ভাই, আমার একটা ম্যাট্রিক পাশের সার্টিফিকেট লাগবে। চোরাবাবু আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল, চোখ বড় বড় করে আমার দিকে তাকালো, তারপর বলল, কি লাগবে? ম্যাট্রিক পাশের সার্টিফিকেট। আপনার নাম কি? আমাকে জিজ্ঞাসা করল চোরাবাবু। তাজুল, আমার নাম তাজুল ইসলাম। তা তাজুল ভাই, আপনার ম্যাট্রিক পাশের সার্টিফিকেট লাগবে, অথচ আপনি আমার কাছে এসেছেন, ব্যাপারটা তো বুঝলাম না। আপনি জেলা স্কুলের হেডমাস্টারের কাছে যান, ম্যাট্রিক পরীক্ষা দেন, তারপর না সার্টিফিকেট পাবেন। আমার জাল সার্টিফিকেট লাগবে, বললাম আমি জাল সার্টিফিকেট বানাই, আপনাকে কে বলেছে? আমি জানি বাবু ভাই। দেখেন তাজুল ভাই, আমার হাতে অনেক কাজ আছে, আজ এরা পেশাল পাড়ার সময় নাই। আপনি এখন যান। আমি আপনাকে টাকা দেব বাবু ভাই, সার্টিফিকেটের ন্যায্য দাম দেব। আরে ভাই আপনি যান তো, বলল চোরাবাবু। কোথা থেকে যে সব আসে বুঝি না। বাবু তখন পারলে আমাকে গ্যারেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি ঠান্ডা গলায় বাবুকে বললাম, আমাকে কে পাঠিয়েছে জানেন? না জানি না, জানার দরকারও নাই। আপনারা না যাইতে বললাম। মিস্টার এক্স আমাকে পাঠিয়েছে, একটা চিঠিও আপনাকে দিয়েছে। চিঠিটা দেখাবো? এবার বাবু তার হাতের রেঞ্জটা ফেলে দিয়ে আমার দিকে তাকালো, গভীর দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ আমাকে স্ক্যানিং করার পর চোরাবাবু বলল, মিস্টার এক্স ভাই পাঠাইছে? হ্যাঁ। চিঠি দেখবেন? না, চিঠি দেখা লাগবে না, বলল চোরাবাবু। আমি তখন ছোট্ট একটা হাঁপ ছাড়লাম। চোরাবাবু চিঠি দেখতে চাইলে বিপদে পড়তাম। আমার কাছে তখন মিস্টার এক্সের কোনো চিঠি ছিল না। সার্টিফিকেট কি নামে হবে? আমাকে জিজ্ঞাসা করল চোরাবাবু। তাজুল ইসলাম নামে। আপনার নিজের জন্য? হ্যাঁ। আসেন, আমার সাথে আসেন। এই বলে বাবু আমাকে গ্যারেজের পিছনে নিয়ে গেল।
এমনিতেই তখন গ্যারেজে আমি আর বাবু ছাড়া অন্য কেউ ছিল না। তারপরও সে আমাকে গ্যারেজের পিছনে নিয়ে গেল। বলল, দেখেন ভাই, আপনি মিস্টার এক্সের লোক, আপনার সাথে 2 নাম্বারি করার সাহস আমার নাই। আমি যা বলার একদম সরাসরি বলছি। জাল সার্টিফিকেট আছে 2 ধরনের, একটার দাম 5,000 টাকা আর আরেকটার দাম 15,000 টাকা। কেন, দামের এত পার্থক্য কেন? আমি জিজ্ঞাসা করলাম। বাবু আমাকে ব্যাখ্যা করল। বলল, 5,000 টাকার সার্টিফিকেটটা আসলেই জাল, সেটা খুব সহজে বানানো হয়। আমি একটা কাগজ বানাবো বোর্ডের সার্টিফিকেটের মতো, তারপর তার উপর আপনার নাম লিখব, ব্যাস হয়ে গেল সার্টিফিকেট। কেউ যদি সেই সার্টিফিকেট চ্যালেঞ্জ করে তাহলে আপনি ধরা খাবেন। আর 15,000 টাকার সার্টিফিকেটটা কেমন? সেটা একেবারে আসল, বলল চোরাবাবু। আপনার নামে একজন স্কুলে ফর্ম ফিল আপ করবে, তাজুল ইসলাম নামে ম্যাট্রিক পরীক্ষা দেবে, সে প্রথম বিভাগে পাশও করবে। তারপর সে যখন সার্টিফিকেট পাবে তখন আপনাকে সেই সার্টিফিকেট দেওয়া হবে। এর জন্য আপনাকে প্রায় 2 বছর অপেক্ষা করতে হবে। তবে টাকাটা কিন্তু আমি একবারে এখনই নেব। যে আপনার নামে নিজের ছবি দিয়ে পরীক্ষা দিবে তাকে আগাম 5,000 টাকা দেব। 5,000 টাকা পরীক্ষা শেষ হবার পর। কিছু টাকা খরচ হবে ফর্ম ফিল আপের আগে। এরপর যেটা বাকি থাকবে সেটা আমি রেখে দেব। এখন বলেন কোনটা নিবেন, 5,000 টাকারটা নাকি 15,000 টাকারটা? 15,000 টাকারটা। ঠিক আছে, আপনি টাকার ব্যবস্থা করেন। আমার পরীক্ষা দেবার লোক রেডি আছে, স্কুলও রেডি আছে। শুনছিলেন মোহাম্মদ সাইফের উপন্যাস কালো অধ্যায়। পড়ছিলাম এর 4র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।